নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো পার্বতীপতে, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় জগন্নাথ। সনাতন ধর্মের জয়, হিন্দু ধর্মের জয়। সকল দর্শক বন্ধুকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং আগামী সোমবার মহাফলহারিণী অমাবস্যায় মায়ের কাছে সবার জন্য মঙ্গল কামনা করব। সবার জীবন শান্তিময় হোক। 2025-এর যে 4টি বড় গ্রহ ট্রানজিট, সেগুলো অটোমেটিক হয়ে গেছে। শনি হয়ে গেছে, দেবগুরু বৃহস্পতি হয়ে গেছে, রাহুদেবেরও হয়ে গেছে, কেতুদেবের হয়ে গেছে। এবার সেই গ্রহগুলো আস্তে আস্তে যে ঘরে যাচ্ছে, সেই ঘরে কমপ্লিটলি যখন তার নিজস্ব ডিগ্রি থেকে অন্তত 2-3-4 ডিগ্রি পাবে, তখন থেকে তাদের কার্যভূমিকা শুরু করবে, বা তাদের যে চরণটা আছে সেই চরণটা ঠিকঠাক মতো 1 চরণ বা 2 চরণে গেলে তবেই সেই গ্রহ এবং যে নক্ষত্রকে কানেক্ট করবে সেই নক্ষত্রের সঙ্গে গ্রহের আলাপ পরিচয়টা ঠিকঠাক মতো হলে তবে সেই গ্রহগুলো কারোর খারাপ হবে, কারোর ভালো হবে, কারোর মিডিয়াম হবে। তো যেহেতু এটা জেনারেল প্রেডিকশান, ওই জন্য ট্রানজিট নিয়ে আমি এখনও কিছু বলবো না। ট্রানজিট নিয়ে আমার বলার অনেক সময় এখনও বাকি আছে। শনিদেবের 2.5 বছরের ট্রানজিট, তার মাঝখানে 138 দিনের জন্য শনিদেব বক্রি হবে। বৃহস্পতিদেবের 11 মাসের ট্রানজিট, তার মধ্যে 5 মাস বৃহস্পতিদেব অতিচারী গতিতে থাকবে। রাহু কেতু 18 মাসের ট্রানজিট, 1.5 বছর, তার মধ্যে তাদের বিভিন্ন নক্ষত্র চেঞ্জ হবে। এক একটা ফেজে আপনারা এক একটা ফল পাবেন। জেনারেল প্রেডিকশান করে ফেক ভিডিও বানিয়ে টাইমিং কিনে, সাবস্ক্রাইব কিনে বা ভিউয়ার্স কিনে আমি কাউকে প্রতারণা করা উচিত নয়, প্রতারিত করা ঠিক না। তাতে কী হবে, আমার নিজের ইমেজের ওপর পরবর্তীকালে প্রবলেম আসবে। আমি যে ধীরে ধীরে ভিডিওগুলো করছি, কোনোটাই ফেক ভিডিও বানাইনি। রাহুকেতু নিয়ে আমার ট্রানজিট অলরেডি বলা হয়ে গেছে। যারা নতুন তারা আমার প্লেলিস্টে গিয়ে দেখবেন, শনিদেবের ট্রানজিট, রাহুদেবের ট্রানজিট, কেতুর ট্রানজিট। এবার আপনারা আপনাদের কর্মফল অনুযায়ী আগামী জীবনে ফল পাবেন। আজকে যে ঘর নিয়ে আলোচনা হচ্ছে, যে সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে, সেটা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। বন্ধভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতি। তো দেবগুরু মানে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, উইজডম, তারপরে আপনার বিবেক, গুরু, জ্ঞান, তন্ত্র, মন্ত্র, পুজো, হাই সোসাইটি, চিন্তাধারা, সততা, নিষ্ঠা, বৃহস্পতিদেবের সঙ্গে যেসব গুণগুলো থাকে, সেই গুণগুলো বৃহস্পতিদেবের যে ঘরেই থাক, কিছু না কিছু জাতক জাতিকার ছকে বৃহস্পতিদেবের কিছু গুণ পাওয়া যায়। যদি বৃহস্পতিদেব জন্মকালীন আপনার বার্থ চার্টে বা ন্যাটাল চার্টে যদি নিচস্থ থাকে, তাহলে একরকম ফল হবে। যদি আপনার উচ্চ থাকে, মানে এক্সল্টেড থাকে, তাহলে একরকম ফল হবে। যদি রেক্টোরেট থাকে তাহলে একরকম ফল হবে। যদি মার্গী থাকে তাহলে একরকম ফল হবে। তো রেক্টোরেট বৃহস্পতি নিয়েও আমি প্রোগ্রাম করব, যেহেতু আগে 12 ঘর অবধি শেষ করে নিই। আজকে যে ঘর নিয়ে আলোচনা হবে, দ্যাট ইজ হচ্ছে 11th হাউস। গেইন, প্রফিট, লস, সিবলিং, অজানা ভয়, অজানা তথ্য, ইনকামের ঘর, প্রফিটের ঘর। একাদশ ঘর হচ্ছে ইচ্ছাপূর্তির ঘর, সুপ্ত বা মনোবাঞ্ছা পূর্ণের ঘর, ছোটোখাটো ছোটো ভাই বোনদের ঘর, এবং আপনি জীবনে কত দূর সাকসেস পেলেন, দ্যাট ইজ 11th হাউস। 11th হাউসের ঊর্জা কার আছে কালপুরুষ চক্রে? সেটা হচ্ছে গ্রহরাজ শনিদেবের। শনিদেবের ঊর্জা 11th হাউসে আপনারা অবশ্যই দেবগুরু বৃহস্পতি যাদের একাদশে আছে তাদের মধ্যে পাবেন। একটু জেদি, যেহেতু কুম্ভ রাশি, মূল ত্রিকোণী রাশি, শনিদেবের নিজস্ব প্রিয় ঘর, অমৃত কলস ওখানে সিম্বল রয়েছে। সুতরাং শনিদেবের কিছুটা নেচার 11th হাউসে যাদের জাতক জাতিকার বৃহস্পতি আছে তাদের চরিত্রের মধ্যে দেখা যাবে। এরা প্রাথমিক লাইফে প্রচণ্ড জেদি, অ্যাগ্রেসিভ এবং খুব ফেমাস হয়। একাদশে বিশেষ করে রাহু, একাদশে রবি, একাদশে শুক্র, একাদশে বৃহস্পতি প্রচণ্ড পরিমাণ উচ্চ ফল দিয়ে থাকে। যদি জাতকের জন্মছকে দেবগুরু বৃহস্পতি ভালো পজিশনে থাকে, প্রত্যেকটাকে মনে রাখবে, কারোর যদি বৃহস্পতি ভালো পজিশনে না থাকে সে কি ভালো ফল পাবে না? সেটা তার ন্যাটাল চার্টের ওপর ডিপেন্ড করছে। যার ভালো ফল আছে, যার ভালো ওয়েল প্লেসমেন্ট আছে, ভালো নক্ষত্রে বসে আছে, বৃহস্পতির যে নিজস্ব মিত্র ঘর, যে ঘরে বৃহস্পতি একাদশ মানে ভালো ফল দিতে পারে, মেষ,
কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন, এই ঘরগুলো যদি কারোর একাদশ ঘর হয় তাহলে একাদশে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে। একাদশে বৃহস্পতি যদি তুঙ্গস্থ হয় তাহলে এখানে রাহু কিন্তু পীড়িত হয়ে যায়, কারণ একাদশ ঘর কিন্তু রাহুর খুব প্রাণবন্ত এবং নিজের ঘর। দ্বাদশ, একাদশ, ষষ্ঠ, তৃতীয় এই ঘরগুলোতে রাহুদেব প্রচণ্ড অ্যাক্টিভ ফল দেয়। দ্বাদশের থেকেও একাদশে রাহুদেব অ্যাক্টিভ ফল দেয়। এবং প্রত্যেক জায়গায় মনে রাখতে হবে, কনজাংশন ছাড়া যদি কোনো গ্রহ একা থাকে, সে চন্দ্র থাক, রবিদেব থাক, বুধদেব থাক, যুবরাজ থাক, দেবগুরু বৃহস্পতি থাক, তার ফল কিন্তু কারকতা অনেক বেশি হয়। যদি কনজাংশন থাকে, বৃহস্পতির সাথে যদি আরও 3টে গ্রহ থাকে, তাহলে বৃহস্পতিদেবের কারকতা কিন্তু অনেক কমে যাবে। যদি বৃহস্পতিদেবের ওপর চন্দ্রের এক্সপেক্ট থাকে, রবির এক্সপেক্ট থাকে, মঙ্গলের এক্সপেক্ট থাকে, তাহলে এই ঘরগুলোর কারকতা আরও বেশি বেড়ে যাবে। যদি দৃষ্টি থাকে, বা যদি এই চন্দ্র বা রবি বা মঙ্গল এদের নক্ষত্রে যদি দেবগুরু বৃহস্পতি কোনো কারণে থাকে, বা নিজের যদি 3টে নক্ষত্রে থাকে, তাহলে তো খুবই ভালো ফল দেবে। এদের 3টে নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র তো বিশাখা আছে তুলা রাশিতে। তো তুলা রাশিতে যদি কারোর বৃহস্পতি থাকে, তাহলে কি বৃহস্পতি নিচস্থ হবে? না, ওখানে দুটো গুরুর মধ্যে একটা টাসেল চলবে। জাতকের জীবনের মধ্যে ওঠা পড়া থাকবে, কিন্তু কখনোই খারাপ ফল দেবে না, কারণ বৃহস্পতি তার নিজের নক্ষত্রে আছে। সে যদি পূর্ব ভদ্রপদ নক্ষত্রে থাকে, সেটাও তো কুম্ভ রাশি, শনির ঘর, সেখানে কি খারাপ ফল দেবে? না, সেখানে শনির ঊর্জাটাকে বৃহস্পতিদেব গ্রহণ করবে, শনির সঙ্গে সেখানে পার্টনারশিপ হবে। বৃহস্পতিদেব যেখানেই থাকে সেখানে নেগোসিয়েশনের একটা সম্ভাবনা থাকে, সেই ঘরে একটা নেগোসিয়েবল চান্সেস থাকে। তার আরেকটি নক্ষত্র আদ্রাতে আছে, আদ্রার পাশেই আছে, মিথুনে আছে, তাহলে মিথুনে কি বৃহস্পতিদেব ভালো ফল দিতে পারবে? এখন বর্তমানে তো মিথুনেই বৃহস্পতিদেব থাকবে আগামী 11 মাস, তাহলে সেখানে তো নিজের একটি নক্ষত্র আছে পুনর্বাসু। কিন্তু এটা বললে হবে না, আমাদের অনেক নক্ষত্র জন্মকালীন ন্যাটাল চার্টে, বা যারা আমাদের পূর্বপুরুষ জ্যোতিষ যারা তৈরি করেছেন, জ্যোতিষকে নিয়ে যারা বই লিখেছেন বা বড় বড় ডিসিশান লিখেছেন, বড় বড় জাজমেন্ট দিয়েছেন, আপনি দেখুন শনির ঘরে মঙ্গল উচ্চ, আবার মঙ্গলের ঘরে শনি রয়েছে অনুরাধা, বুধের ঘরে ওখানে আপনার বুধের দুটো ঘর, একটা হচ্ছে আপনার মিথুন, একটা হচ্ছে আপনার কন্যা। মিথুনেও দেখুন রাহুর একটি নক্ষত্র আছে, বৃহস্পতির একটি নক্ষত্র আছে। কন্যাতে দেখুন কন্যাতে চন্দ্রের একটি নক্ষত্র আছে হস্তা, চন্দ্রতে মঙ্গলের একটি কন্যাতে মঙ্গলের একটি নক্ষত্র আছে চিত্রা। তো বৃহস্পতিদেব যখন একাদশে থাকে, একাদশে জ্ঞানের ব্যাপারটা বৃহস্পতিদেব কী হতে পারে, এদের লাইফ জীবন, পড়াশোনার জীবনে হাই স্টাডির যোগ এখানে আছে। বৃহস্পতিদেব জ্ঞানের কারক, জ্ঞানের মাধ্যমে আপনারা প্রচুর অর্থ সঞ্চয় করতে পারেন। টিচার, প্রফেসর, কাউন্সিলার, ভালো অ্যাস্ট্রোলজার, ভালো কথাবাচক, যেহেতু এটা উইজডমের কারক গ্রহ। একাদশ ভাব হচ্ছে আপনার সুপ্ত বাসনা, একাদশ ভাব হচ্ছে আপনার অ্যাওয়ার্ডস অ্যান্ড রিওয়ার্ডসের ঘর, যে আপনি কী অ্যাওয়ার্ডস পেলেন, সেখান থেকে কী রিওয়ার্ডস আপনি পাচ্ছেন। এখানে একটা ফেয়ার্সের ভয় থাকে, একটা অজানা ভয় থাকে, ছোটোখাটো অসুখ লেগে থাকে একাদশ ভাব, কারণ এখানে উপাচয়ের স্থানও বলা হয় একাদশ ঘরকে। একাদশ ঘরের অনেক গুণ আছে। দেখুন একাদশ ঘরের আপনি যদি পেছন দিকে গোনেন দর্শক বন্ধু, একাদশ ঘরের যে পেছন দিক, মানে 5টা ঘর পেছনে গেলে দেখুন, পঞ্চম ঘর হচ্ছে আপনার সেভেন্থ হাউস, সেভেন্থের পঞ্চম হচ্ছে একাদশ। বৃহস্পতিদেবের 3টে দৃষ্টি কোথায় থাকছে? 3, 5, 7, কত ভালো জায়গায় দৃষ্টি পড়ে গেছে, এই জন্য একাদশ ঘর এত ভালো হয়ে গেল। তার কারণ 3, 5, 7, 5-এ বৃহস্পতিদেবের নিজের ঘর, পঞ্চম বলা হয়, পঞ্চমে বৃহস্পতি ভীষণ ভালো, সব কিছু দিক থেকে ভালো। পঞ্চম ঘর নিয়ে আমি একটা বড় ভিডিও করেছি 2টো এপিসোডে, যেখানে 2টো এপিসোড করার সেখানে 2টো করতে হবে, যেখানে একটাতে হবে সেখানে একটাতেই করতে হবে, লং ভিডিও করতে হলে লং ভিডিও করতে হবে, শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও হবে। তো একাদশ ঘরে যদি কোনো কারণে বৃহস্পতি থাকে, আপনার লগ্ন একাদশ ঘর, মানে আপনি লগ্ন থেকে গেইন করবে, তাহলে মানে আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, আপনার কথাবার্তা, আপনার থট প্রসেস, আপনার মোবিলিটি, আপনার এবিলিটি, আপনার দৃষ্টিভঙ্গি, আপনাকে দেখতে কতটা সুন্দর, আপনি কতটা জ্ঞান আপনার মধ্যে আছে, কারণ বৃহস্পতিদেব যেখানেই থাকুক কিছুটা জ্ঞান সেই জাতক জাতিকার জীবনে সে পাবে। একাদশ ঘরে থাকলে একাদশ ঘর থেকে সে যতটুকু জ্ঞান অর্জন করার করবে।
একাদশ ঘর হচ্ছে মাল্টিপ্লাই একটা জায়গা, মাল্টি রিসোর্সের জায়গা, মাল্টি ইনকামের জায়গা। একাদশ ঘরে ঘরটাই হচ্ছে মাল্টি রিসোর্স, মাল্টি ইনকাম, মাল্টি ট্যালেন্টেড, মাল্টি রিলেশনশিপ, সব কিছুর ব্যাপারেই মাল্টি। মানে মাল্টি কাকে বলা হয়? একের অধিক যদি কোনো রকম পারফরমেন্স হয় তখনই আমরা মাল্টি বলি। মাল্টিভিটামিন, A to Z মাল্টিভিটামিন, জিঙ্কোভিট মাল্টিভিটামিন, ব্যাবন বলে মাল্টিভিটামিন। তাই মাল্টিভিটামিনগুলো খাওয়া হয় কেন? এই মাল্টিভিটামিনের মধ্যে 12 থেকে 14টা পুষ্টিকর গুণাবলী থাকে ডাক্তাররা, যার ফলে অসুস্থ লোক, ডায়াবেটিক পেশেন্ট বা যারা বিভিন্ন বড় বড় জ্বর অসুখ থেকে উঠেছে তাদেরকে দেওয়া হয় তাদের ওই অ্যাবিলিটিটা, মানে ইমিউনিটি পাওয়ার, সেটাকে বুস্ট আপ করার জন্য মাল্টিভিটামিন দেওয়া হয়। তাহলে একাদশ ঘর হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার। সেখানে যদি বৃহস্পতি পীড়িত থাকে তাহলে আপনার ইমিউনিটি 0। সেখানে যদি বৃহস্পতি পাওয়ার ভালো থাকে, বৃহস্পতির ইমিউনিটি কনজাংশন বুস্ট আপ যদি ভালো থাকে তাহলে আপনি ভালো পাবেন। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার ছকে, আপনার জন্ম ছকে বৃহস্পতিদেব হচ্ছে নবম এবং 12th হাউসের লর্ড কালপুরুষ চক্রে, জোডিয়াক সাইনে। জোডিয়াক সাইনে বৃহস্পতিদেব হচ্ছে 9th হাউস ধর্মস্থান এবং 12th হাউস মোক্ষস্থানের লর্ড, এবং একাদশ ঘর হচ্ছে কুম্ভ, শনির একটা ঊর্জা এখানে অবশ্যই আপনাদেরকে পাওয়া যাচ্ছে। মানে এখানে শনির ঊর্জা থাকবে, এখানে দেবগুরু বৃহস্পতির ঊর্জা থাকবে। একাদশ ঘর ওই যদি 5টি ঘরের মধ্যে হয়, মেষ, কর্কট, সিংহ, তুলা, মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন, তাহলে এই কটা ঘরের মধ্যে যদি কারোর একাদশ ঘর পড়ে তাহলে তুঙ্গস্থ হবে। সেখানে যদি চন্দ্রের দৃষ্টি থাকে, সেখানে যদি মঙ্গলের দৃষ্টি থাকে, সেখানে যদি রবির দৃষ্টি থাকে তাহলে সেই ঘরটা আরও মাল্টিপ্লাই হবে। রবির দৃষ্টি থাকলে নাম, যশ, খ্যাতি, ফেম, টপ লেভেল একাদশ চলে যাবে। চন্দ্র থাকলে শিল্পকলা, গান বাজনা, নাটক, আবৃত্তি, বিভিন্ন জায়গায় তাদের ট্যালেন্টেড হবে এবং তারা নাম, যশ, খ্যাতি বা তাদের রোজগারটা ওইখান থেকে হবে। যদি এখানে মঙ্গলের কারকতা থাকে, ভালো অ্যাথলিট হতে পারে, ভালো অ্যাথলেটিক কোচ হতে পারে, বড় টিমের প্লেয়ার হতে পারে, বড় প্লেয়ার হতে পারে, সেনাবাহিনীতে উচ্চ পদে আসীন হতে পারে। রবি থাকলে IAS, IPS, বিভিন্ন অফিসার, পুলিশ লেভেলে, বা যদি কেউ মিনিস্ট্রিতে থাকে, ফরেন মিনিস্ট্রিতে, যেখানে আমাদের বিদেশের সঙ্গে মানে ডিপ্লোমেট স্তরে কথাবার্তা যারা বলে, সেখানে যদি রবির প্রভাব থাকে, বৃহস্পতি রবি, আমি এর আগে এটা নিয়ে প্রোগ্রাম করেছি, অগ্নিযোগ বলা হয়, তার মধ্যেও আগুনের প্রভাব থাকবে, সে যা সামনে বসবে সে ঝলসে যাবে। চন্দ্রের প্রভাব থাকলে বৃহস্পতির ওপর জীবযোগ তৈরি হবে, তার মধ্যে বিভিন্ন রকম পাওয়ারফুল একটা এবিলিটি থাকবে। যদি মঙ্গলের প্রভাব থাকে, মঙ্গল বৃহস্পতি যোগ, এটাকে ধনযোগ বলা হয়, তার সোর্স অফ রোজগার বিভিন্ন জায়গা থেকে হবে। এই সমস্ত জাতক বা জাতিকার ছক, ওই জন্য বারবার দেখতে হয় যে আপনার লগ্নের লর্ডকে, বৃহস্পতি যে ঘরে বসবে দেখবেন যে আপনার লগ্নটা কোনটা পড়ছে। আমি এখানে নক্ষত্র নিয়ে কথা বলছি না, আপনার লগ্ন কে পড়ছে। দেখা গেল যে আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তো বৃশ্চিক লগ্নের মধ্যে সেখানে 3টে নক্ষত্র আছে, সেখানে অনুরাধা আছে, জ্যেষ্ঠা আছে, বিশাখা আছে। যদি অনুরাধা পায় তাহলে শনির নেচারটা প্লে করবে, যদি জ্যেষ্ঠা পায় তাহলে বুধের নেচারটা প্লে করবে, যদি বিশাখার একটা লাস্ট চরণ পায় তাহলে একটু অল্প উইক হয়ে যাবে বৃহস্পতি, কিন্তু তার নিজের নক্ষত্র সেই চরণ সে প্লে করবে। যদি এটা কোনো কারণে মেষ হয় তাহলে সেখানে 3 লগ্ন হয়, সেখানে বৃহস্পতি ভালো ফল দেবে, কিন্তু সেখানে একটা কেতুর নক্ষত্র আছে, সেখানে একটা শুক্রের নক্ষত্র আছে, সেখানে আবার আপনার নক্ষত্রও আছে, কেতু, শুক্র এবং রবির নক্ষত্র, কৃতিকার একটি চরণ আছে ওখানে। কারোর যদি এটা ধনু হয় তাহলে উত্তরাষাঢ়া আছে, পূর্বাষাঢ়া আছে এবং মূলা আছে। তাহলে প্রত্যেকটা লগ্নের মধ্যেই আপনার তো একটা নক্ষত্রের মধ্যে লগ্নটা আসবে, এবং লগ্নের লর্ডকে দেখতে হবে, লগ্নের সাবলটকে দেখতে হবে, তবে আপনি একাদশ স্থান থেকে বা বৃহস্পতি বিভিন্ন ঘরে থাকলে যে গেমটা আমরা পাই সেইটা আমরা ভালো মতো বুঝতে পারব। আমি ডাক্তারের কাছে গেলাম, আমি এক্সাম্পল দিচ্ছি, আমি কোনো জ্যোতিষকে ছোট করছি না কাউকে, সবাই তার অ্যাঙ্গেলে নিজের মতো পড়াশোনা করে জ্যোতিষকে আরও মডার্ন টেকনোলজিতে উন্নত করেছে, আরও কিছু অ্যাড করেছে, যেমন কৃষ্ণমূর্তি পদ্ধতি, সেটাও আমরা, যেটা তো আজ থেকে 500 বছর আগের না, কয়েক বছর আগের কথা, বা 50-60 বছর, বা খুব বেশি হলে 70 বছর আগের ঘটনা। তিনি একটা জ্যোতিষ দিয়েছেন, কিন্তু সেখানে ইনকমপ্লিট একটা ব্যাপার, সেখানে প্রেডিকশান বলে পিন পয়েন্ট নাকি প্রেডিকশান করা যায়, কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি ইনকমপ্লিট। নারী জ্যোতিষ, সমুদ্র জ্যোতিষ, কত রকম জ্যোতিষ, নতুন নতুন টেকনোলজি এসছে, কিন্তু জিনিসটাকে ভালোভাবে যদি ইম্প্যাক্ট করা যায়,
আমাদের যেসব শ্রোতা বা দর্শক বন্ধু আছে তাদের জীবনকে যদি ঠিকমতো ইম্প্যাক্ট করা যায়, বৃহস্পতির কারকতাকে বুঝিয়ে দেয় যে তার ছকে বৃহস্পতি ভালো অবস্থায় থাকাকালীনও কেন ভালো ফল দিচ্ছে না, তখন তো খুঁজতে হবে, আঁতরাতে হবে। এক দু পাতা দেখে 10 মিনিটের মধ্যে আমি একটা প্রেডিকশান করে দিলাম এবং সেই প্রেডিকশানটা ক্ষণস্থায়ী হলো না। সুতরাং জাতকে জন্মছক দেখতে গেলে অনেক ভেবে চিনতে তার ছক দেখতে হয়। তো বৃহস্পতি যখন একাদশভাবে বসে থাকবে তখন এখানে কিন্তু মানিটারি প্রফিট আপনার বিভিন্ন জায়গা থেকে আসবে, কারণ এখানে মাল্টি ট্যালেন্টেড সোর্স আপনার থাকবে। আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। তো বৃহস্পতির 3টে দৃষ্টি আগে বলে নিই। বৃহস্পতির 3টে দৃষ্টি, প্রথম পঞ্চম দৃষ্টিটা পড়বে আপনার তৃতীয়, তারপরে আপনার সেভেন্থ মানে সপ্তম দৃষ্টিটা পড়বে আপনার পঞ্চমে এবং নবম দৃষ্টিটা পড়বে সপ্তমে। তাহলে দেখুন এখানে একটা ধর্মত্রিকোণ পেয়ে গেলেন, একটা কেন্দ্র পেয়ে গেলেন। বৃহস্পতি নিজে কেন্দ্রে বসে নেই, কিন্তু তার একটা দৃষ্টি হয়ে গেল ধর্মত্রিকোণের সবথেকে টপ ঘরে, পঞ্চম ঘরে, এবং একটি হয়ে গেল কেন্দ্রে। আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি, আজকে একটা ছোট্ট আপনাদের উদাহরণ দিই বা একটা তথ্য বলি। বৃহস্পতির 3টে দৃষ্টির মধ্যে সবথেকে হাই প্রোফাইল দৃষ্টি হচ্ছে 7th হাউস, যে দৃষ্টি দিয়ে বৃহস্পতিদেব তার জাতক জাতিকার জীবনটাকে ব্যালেন্স করে। সে তার সপ্তম দৃষ্টিটা যে ঘরে পড়ুক সেই ঘরকে কখনো বৃহস্পতিদেব ক্ষতি হতে দেবে না, বা ক্ষতি হলেও ক্ষতির মুখ থেকে তাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে চলে আসে। তাহলে 7th দৃষ্টিটা কোথায় পড়বে? আপনার পঞ্চমে। পঞ্চম দৃষ্টিটা কোথায় পড়বে? আপনার 3rd হাউসে। সপ্তম দৃষ্টিটা কোথায়, নবম দৃষ্টিটা কোথায় পড়বে? আপনার 7th হাউসে। তাহলে তখন প্রথম যে দৃষ্টিটা আপনার পড়ছে, কারণ বৃহস্পতিদেব যেখানে বসে সেখানে একটু তো গণ্ডগোল হয়। এখানে বিবাহিত জীবন, যদি জাতিকার জন্মছকে একাদশে বৃহস্পতি থাকে, তার যদি বিয়ে হয়, বিয়ের পর স্বামীর সৌভাগ্য বৃদ্ধি হবে, চারদিক থেকে রোজগার হবে। বৃহস্পতিদেব যে ঘরে বসে থাক, পঞ্চমে, সপ্তমে, দশমে, একাদশে, নবমে, লগ্নে, এই কটা ঘরে যদি বৃহস্পতিদেব থাকে তাহলে সেই জাতক জাতিকা চাকরিও করতে পারে, ব্যবসাও করতে পারে। দেখা যাচ্ছে ওয়াইফ চাকরিজীবী, হাজব্যান্ড ব্যবসা করছে, বিরাট বড় ব্যবসা, বড় মাপের, 11th হাউস বড় জায়গা, হাই অ্যাম্বিশনের ঘর, সুপ্ত মনোবাঞ্ছা। জীবনে আপনি এত কোনো দিন স্বপ্ন দেখেছিলেন যে আপনি একজন সফলতম ব্যবসায়ী হবেন এবং আপনার কলকাতা শহরের বুকে 5-6টা শোরুম থাকবে, হয়তো সেই গুপ্ত ইচ্ছাও কিন্তু বৃহস্পতিদেব পূরণ করে দিতে পারে। কিন্তু গুপ্ত ইচ্ছা পূরণ করে একাদশ ঘটে, এবং একাদশ ঘটে যদি কোনো গ্রহ না থাকে, দেখা গেল যে আমি যেহেতু বৃহস্পতি নিয়ে আলোচনা করছি, কিন্তু একাদশ ঘরে আপনার কোনো গ্রহ নেই, নাই থাকতে পারে, তাহলে একাদশ ঘরটা যা যে লট, আপনার বুধ হতে পারে, আপনার চন্দ্র হতে পারে একাদশ ঘর, আপনার মঙ্গল হতে পারে একাদশ ঘর, আপনার শনি হতে পারে একাদশ ঘর, তাহলে সেই লর্ডের থ্রুতে আপনাকে আপনার জন্মছক বিচার করতে হবে। এটা হচ্ছে একাদশ ভাব যে কোনো ঘরে। 5th হাউসে কেউ নেই, তাহলে 5th হাউসটা নিশ্চয়ই তো কারোর একটা ঘর আছে, তাহলে সেই ঘরকে আপনাকে দেখতে হবে যে সেই ঘরের লর্ড কোথায় বসে আছে। 5th হাউসের লর্ড কোনো কটা গ্রহের সঙ্গে কনজাংশন আছে বা কোনো খারাপ গ্রহ আছে কিনা। এই বৃহস্পতিদেব যদি একাদশে থাকে, তাহলে একাদশ ঘরে যদি বৃহস্পতিদেব থাকে, সেখানে যদি কোনো কারণে সেই জাতক জাতিকার ছকে যদি গুরুচণ্ডাল থাকে, যদি বিষ যোগ থাকে, যদি কেমদ্রুম যোগ থাকে, যদি ছন্নছাড়া যোগ থাকে, যদি অঙ্গারক যোগ থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতিদেব একাদশে যে ফলটা দিচ্ছে সেই ফলটা একাদশ ঘরে আর ভালো মতো দিতে পারবে না। তার 3টে দৃষ্টি যেখানে দিচ্ছে সেখান থেকে কিছুটা করে আপনাকে তুলে নিয়ে যেতে হবে। 3rd হাউসে দিলে আপনার সিবলিং, আপনার কমিউনিকেশন, আপনার বেসিক স্কিল, আপনার হ্যান্ডরাইটিং, এর মাধ্যমে আপনি উন্নতি করবেন, এবং এই জিনিসের স্কিলগুলোকে আপনাকে বৃহস্পতিদেব প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেবে, যাতে আপনি আপনার লাইফটাকে চালাতে পারেন। পঞ্চমে মানে সেই বলে দিলাম যে পাওয়ারফুল জেনারেটর, তন্ত্র মন্ত্র, সন্তান, প্রেম, বিবাহ, সাকসেস, গুরু, আপনার পূর্বজন্মের কর্মফল, আপনার উপস্থিত বুদ্ধি, আপনার মুখমণ্ডল, মানে এইখান থেকে আপ টু ললাট, যেটাকে বলে ললাট, দ্যাট ইজ 5th হাউস। আপনার চোখ, আপনার মুখের শেপ, দেখা গেল খুব ছুচলো নাক, খুব সুন্দর ঠোঁট, খুব সুন্দর কানের শেপ, মুখমণ্ডলের মধ্যে কোনো দাগ নেই, কোনো তিল আঁচিল বসন্তের দাগ নেই 5th হাউসে। 5th হাউস হচ্ছে, বললাম না যে আপনাদের আমাদের জন্মছকে, জাতক জাতিকার জন্মছকে 5th হাউস হচ্ছে জেনারেটর বা আপনার বাড়ির এলাকার পাওয়ার হাউস, যেখান থেকে বিদ্যুৎ বিভিন্ন বাড়িতে, তাহলে পাওয়ার হাউসে যদি ক্ষমতা না থাকে, সে 6000 ভোল্ট কারেন্ট যদি অ্যাবজর্ব না করে, তাহলে আপনার পাশের বাড়িতে বা আপনার বাড়িতে কিভাবে ইলেকট্রিকের ফ্লো আসবে। এবং তার 9th যে দৃষ্টিটা, নবম দৃষ্টিটা, সেটি হচ্ছে আপনার 7th হাউসে। দেখুন এখানে বিয়ের পরেই উন্নতির একটা সম্ভাবনা। পঞ্চমে সন্তানের ভাগ্য, একাদশে বৃহস্পতি, প্রথম সন্তান অবশ্যই পুত্র সন্তান হয়। আমি পুত্রকন্যা নিয়ে কখনো আলাদাভাবে বিচার করি না, কেননা মেয়েরাও এখন রাফেল চালাচ্ছে, মেয়েরাও এখন ব্রহ্মোস মারছে। সুতরাং
মডার্ন অ্যাস্ট্রোলজি, মডার্ন যুগ, রাহুকে কাজে লাগিয়ে মেয়েরা বিভিন্ন রিসার্চ, বিভিন্ন পিএইচডি, বিভিন্ন মানে ভারতবর্ষের বড় বড় সাংবিধানিক পদে, মন্ত্রী নেতাদের কথা বলছি না, সাংবিধানিক পদে তারা বসে আছে। ডিপ্লোমেট বা কোনো একটা বক্তৃতা দিতে যাচ্ছে, বা প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছে, তার সাথে একজন মহিলা যাচ্ছে যিনি ওই সেই দেশের কথার সঙ্গে আমাদের ভারতবর্ষের কথাকে একত্রিত করে প্রধানমন্ত্রীর বক্তব্য অপোজিট দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে বোঝাবেন, তার বক্তব্য শুনে, তার মানে তার মধ্যে মাল্টি ট্যালেন্টেড পাওয়ার না থাকলে, অতগুলো ভাষার জ্ঞান যদি না থাকে, সে তাহলে কী করে প্রধানমন্ত্রীর সাথে যাবে? সে তাহলে ফুটপাতে বসে ফলই তো বিক্রি করবে। যদি তার মধ্যে বৃহস্পতি থাকলে যে ঘরে, সেই ঘরটাকে কারো কথাকে আপনাকে অ্যাবজর্ব করতে হবে, বৃহস্পতি দেবের রুলস রেগুলেশন মারতে হবে, না হলেই বৃহস্পতি দেবের সেই যে মুখনিসৃত বাণী যে স্থান কারকত্ব নাশম, তাহলে কিন্তু একাদশ ঘরটাকে পুরো ডিস্ট্রয় করে দেবে। আপনার জীবনে কোনো অ্যাম্বিশনই পূর্ণ হবে না, কেননা এখানে জেদের একটা ব্যাপার আছে। বিবাহিত জীবন সম্পূর্ণ ভালো হয়, কেন একাদশের ব্যাক সাইডে যান, ঠিক 5টা ঘর আগে আসুন, দেখুন 7th হাউস। পার্টনারশিপ যদি থাকে তাহলে এখানেও পার্টনারশিপ ব্যবসা ভালো হতে পারে। পার্টনার আপনার ব্যাংকও তো হতে পারে, পার্টনার যে কোনো ছেলে বা মেয়ে হবে, কোনো দাদা বা ভাই হবে তা না, কিন্তু একাদশ ঘরে কোনো আত্মীয়কে পার্টনারশিপ করা উচিত নয়। এখান থেকে আপনি ধোকা 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 পেতে পারেন। যাদের একাদশে বৃহস্পতি আছে, নিজের আত্মীয়কে কখনো নিজের ব্যবসার অংশীদারিত্ব করা উচিত নয়, বা ব্যবসার স্থানেও তাকে বসানো উচিত নয়। কোনো না কোনো প্রফিট থেকে আপনার লস বেশি হবে, কেন এটা বারবার বলেছি, একাদশ স্থান কিন্তু প্রফিট এবং লস দুটোই ঘর একাদশ। উপাচয়ের স্থানও এটা, অজানা ভয়ও এটা, সাকসেসের জায়গাও এটা, গুপ্ত ইচ্ছা পূর্ণ হবে, হাই অ্যাম্বিশন পূর্ণ হবে, কিন্তু ক্ষতিরও সম্ভাবনা আছে। তো 7th হাউসে যখন যাবে, যদি মহিলার ছকে একাদশে বৃহস্পতি থাকে, তার বিয়ের পর তার প্রচুর বড়লোক ঘরে বিয়ে হবে, সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হবে, ভালো ব্যবসায়ী পরিবারে বিয়ে হবে, বিয়ের পর বিদেশ যাত্রা তার নিশ্চিত। কারণ একাদশ ঘরে বিদেশেরও ঘর, 12th হাউসের আগের ঘর একাদশ, 10th হাউসের পরের ঘর একাদশ, তাহলে দুটো কত মানে গুরুত্বপূর্ণ ঘরের মাঝখানে একাদশ ঘর বসে আছে। কর্ম, যেমন কর্ম করবে তেমন ফলই তুমি একাদশে পাবে। তারপরে একাদশের যে কর্ম তুমি করবে, সেইভাবে 12th হাউসে আপনি মানিটারি গেনও করতে পারেন। কীরকমভাবে? 12th হাউসে আপনি আশ্রম করতে পারেন, এখানে চ্যারিটেবল আশ্রম করতে পারেন, এখানে আপনি মেন্টাল অ্যাসাইলাম নিজে করতে পারেন, ছোটোখাটো হসপিটাল বা নার্সিংহোম আপনি করতে পারেন। এখান থেকে আপনার বিদেশে যাত্রার একটা সম্ভাবনা আছে, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা আছে। বিদেশের টোটাল ঘরটাই তো আমরা 12th হাউস থেকে দেখি। যদি এখানে বৃহস্পতিদেব খারাপ থাকে, তাহলে ওই মেন্টাল অ্যাসাইলামের মালিক না হয় আপনি মেন্টাল অ্যাসাইলামে চলে যেতে পারে, আপনি সেই নার্সিংহোমের মালিক না হয় মাঝে মধ্যেই নার্সিংহোমে ভর্তি হতে পারে। কারণ এখানে 3টে খানা আছে, জেলখানা, পাগলাখানা, ডাক্তারখানা। কারণ এর পরবর্তী ভিডিওই হচ্ছে দ্বাদশে বৃহস্পতি। দ্বাদশে বৃহস্পতি নিজের ঘর দিয়েছে মীন, সেখানে আবার একটি বুধের নক্ষত্র আছে রেবতী, সেখানে নিজের নক্ষত্র আছে পূর্ব ভাদ্রপদ, এবং সেখানে একটি চরণ শনির আছে উত্তর ভাদ্রপদ, একটি চরণ আছে মীন রাশিতে। মীন রাশি হচ্ছে বন্ধুত্বপূর্ণ ঘর, এটা কিন্তু জলতত্ত্ব রাশি, ওই জন্য চন্দ্র জলতত্ত্ব বলে, বৃহস্পতির এই জলতত্ত্ব বলে মীনের চন্দ্র খুব ভালো ফল দেয়। এখানে শুক্র কিন্তু এক্সল্টেড, মানতে হবে। দেখুন, শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো না, এই যে তথ্যগুলো বানানো হয় কিছু কিছু ক্ষেত্রে ভুল। শুক্র যদি বৃহস্পতির সাথে ভালো না সম্পর্ক থাকে, তাহলে কি করে মীন রাশিতে শুক্র এক্সল্টেড হয়? আবার দেখুন, বুধের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, তাহলে কি করে মীন রাশিতে রেবতী নক্ষত্র থাকে? রেবতী নক্ষত্র তো পাওয়ারফুল নক্ষত্র, ডেডিকেটেড নক্ষত্র, খুব মানে এক্সল্টেড একটা নক্ষত্র। 27টা নক্ষত্রের মধ্যে শেষ নক্ষত্রটাই দেওয়া হলো রেবতীকে। কেন দেওয়া হলো শেষ নক্ষত্র? তাকে 12 নম্বর দেওয়া হতো, তাকে 14 নম্বর দিতে পারতো, তাকে 16 নম্বর দিতে পারতো, তাকে 18 নম্বর দিতে পারতো। আবার দেখুন, কেতুকে বলা হয় আমাদের পূর্বজন্মের কর্মফল এবং আমাদের জন্মের স্টার্টিং। তাহলে মেষ রাশির ঘরে প্রথম নক্ষত্র দেখুন কেতু, কেতু দিয়ে শুরু, বৃহস্পতি দিয়ে শেষ, মাঝখানে মঙ্গল, চন্দ্র, রাহু, শনি সবাই ঘোরাঘুরি করছে। প্রথম নক্ষত্র অশ্বিনী, যেখান থেকে আপনার জন্ম, আমাদের মেষ রাশি থেকেই আমাদের জোডিয়াক সাইন ধরা হয়, আর মিনকে 12 নম্বর ঘর দেওয়া হয়েছে। সেখানে দেখুন 27 নম্বর নক্ষত্র রেবতী। তাহলে 1 কেন অশ্বিনী, 27 কেন রেবতী, এটাও তো বুঝতে হবে। এটা বুঝতে পারলেও তো বৃহস্পতিকে বোঝা যাবে, কেতুকে বোঝা যাবে। কেতু বৃহস্পতির মৃত্যুকারক গ্রহ, ধৈর্যাযোগ, ফ্ল্যাগ যোগ, এটাকে ধৈর্যাযোগ বলা হয়। আমার একটা ভিডিও বাকি আছে কেতু, বৃহস্পতি এবং শনি, ওটা হলে কেতুর আমার একটা সিরিজ কমপ্লিট হবে। 3টে গ্রহ নিয়ে কেতুর যে কনজাংশন, তার একটা সিরিজ কমপ্লিট হবে, ভিডিও যে কোনো দিন করতে পারি। তাহলে এইবার আমি বলছি, এই বৃহস্পতি 11th হাউসে বৃহস্পতিদেব থাকলে
তাহলে আপনার গেন কোথা থেকে হবে? আপনার লগ্নের লর্ড বৃহস্পতি সে একাদশে আছে, তাহলে আপনি লগ্ন থেকে কীভাবে গেন করবেন? আপনার ব্যক্তিত্ব, আপনার মুখমণ্ডল, আপনার ফিগার, আপনার বাণী, আপনাকে দেখতে কত সুন্দর, আপনার থট প্রসেস, আপনার পার্সোনালিটি। তাহলে এই সেক্টরগুলো আপনি যদি যে লাইনে আছেন আপনি প্রথম লগ্ন থেকে একাদশ ঘরে গেন করবেন। সেকেন্ড হাউস আপনার বাণী, ধনস্থান, অ্যাসেট, আত্মীয় স্বজন, খাদ্যের একটা ব্যাপার আছে, খাবার দাবারের একটা ইন্ডাস্ট্রির ব্যাপার আছে সেকেন্ড হাউসে। তাহলে এইসব রিলেটেড যদি কোনো কাজ আপনি করেন তাহলে 11th হাউসে যদি বৃহস্পতি থাকে, দেখা গেল যে আপনার দ্বিতীয় ঘরের লর্ড বৃহস্পতি সে একাদশে বসে আছে। কারো যদি তৃতীয় ঘরের লর্ড বৃহস্পতি থাকে তাহলে ওই বেসিক্স কমিউনিকেশান স্কিল, হ্যান্ড রাইটিং, সিবলিং কমিউনিকেশান, মানে কমিউনিকেশান থ্রু মানুষের দ্বারা, এই যে কাজগুলো, এই কাজের মাধ্যমে আপনি 11th হাউসে বেনিফিটেড হবে। আপনার 4th হাউসের লর্ড যদি একাদশে বসে থাকে তাহলে আপনার সুখস্থান থেকে আপনি বাড়িতে ব্যবসা করছেন সেখান থেকে গেন করতে পারেন, মায়ের থেকে গেন করতে পারেন, আপনার আত্মীয় স্বজনও ধরা হয় 4th হাউস থেকে। আপনি বাড়িতে বসে তার দেখুন আপনার গৃহে মন্দির, যেমন আমার গৃহ মন্দির আছে, আমি এখানেই চেম্বার করি। আমি আজ পর্যন্ত কোনো দোকান বা কোনো কারোর বসার সিটে আমি আজ পর্যন্ত কোনো দিন গিয়ে জ্যোতিষ করিনি। কোনো অ্যাস্ট্রোলজারের ইউজ করা সিটে গিয়ে আমি আজ পর্যন্ত, আজকে আমার 14 বছর প্র্যাকটিস জীবনে আর 19 বছর জ্যোতিষ জীবনে, আমি যেটা সত্যি সেটাই বলি। 19কে 29ও বলবো না, আর 14কে 12ও বলবো না। 19 বছরের জ্যোতিষ জীবন আর 13 বছরের প্র্যাকটিস জীবন, আমি কারোর ইউজ করা সিটে বসিনি। দিবার একটা ডায়লগ আছে না, হাম ফেঁকে হয়ে পয়সে কবি নেই লেতে। আমার যাবতীয়, আমার যা কিছু কমিউনিকেশান, ভিডিও থেকে শুরু করে আয় রোজগার সব কিছু আমার গৃহ থেকে। তাহলে 4th হাউস থেকে আপনি মানিটারি গেন পাবেন। দেখা গেল আপনার মা খুব উচ্চ বংশীয়, মা ভালো জায়গায় চাকরি করে, মা বড় ব্যবসায়ী হতে পারে না, অনেক শপিং মল বা অনেক ইন্ডাস্ট্রি আছে, তার মালিক অনেক মহিলা আছে, বা আপনার মা পুলিশ অফিসার, আপনার মা সেনাবাহিনীতে উচ্চ পদে আছে। 5th হাউসের লর্ড যদি একাদশে থাকে তাহলে আপনি 5th হাউস কি সন্তান থেকে গেন করতে পারেন। সন্তান আপনার উচ্চ জায়গায় কর্মরত, সে যা রোজগার করে তার থেকেই আপনার হচ্ছে ইনকাম। 5th হাউস লর্ড আপনি তন্ত্র মন্ত্র গুরু, ভালো জ্ঞান, ভালো উইজডমের কারগ্রহ। এখানে ডান্স, ড্রামা, অভিনয় জগৎ, আপনার টেকনিক্যাল জগৎ, আপনার বিভিন্ন প্রতিযোগিতামূলক জগৎ, কম্পিউটারের বিভিন্ন জায়গা, সেখান থেকে আপনি গেন করতে পারেন। যদি 6th হাউসের লর্ড আপনার 11th থাকে, 6th হাউস হচ্ছে আপনি তাহলে কোনখান থেকে আপনি শত্রু থেকে জয় হতে পারেন। শত্রুর মাধ্যমেই আপনি পয়সা রোজগার করবেন। লোকের শত্রুর মাধ্যমে ক্ষতি হয়, আমি মনে করি আমি শত্রুর মাধ্যমেই পয়সা রোজগার করব। আমার যত শত্রু থাকবে তত আমার পাবলিসিটি বাড়বে। শত্রুই তো আপনার পাবলিসিটি করবে। আজকে বিভিন্ন নেতারা খারাপ করুক ভালো করুক, তাদের পাবলিসিটি তো পাবলিক করে দেয়। পাবলিকের মধ্যেই শত্রু, অপোজিট বিরোধী পার্টি তাকে পাবলিসিটি দিয়ে দিচ্ছে, যার ফলে সে পাবলিসিটি পেয়ে যাচ্ছে। এখানে আপনি কোর্ট কেসে গেন করে যেতে পারেন। বড় কোনো মকদ্দমা করেছেন, সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ, মানহানির মামলা থেকে আপনি টাকা রোজগার করতে পারেন। 7th হাউসের লর্ড যদি আপনার 11th থাকে তাহলে আপনি কীভাবে গেন করবে? আপনার ওয়াইফের মাধ্যমে, তাকে ব্যবসা ইনভেস্ট করে, তাকে বিজনেস পার্টনার করে, তার নাম ট্রেড লাইসেন্সে দিয়ে, বা তাকে আপনি সঙ্গী করে, বা বিয়ের পরে আপনার উন্নতি হলো 7th হাউস থেকে। 8th হাউসের লর্ড যদি একাদশে থাকে তাহলে কী হবে? অজানা ভয়, অজানা সিক্রেট, অজানা তথ্য, মানে সাইবার ক্রাইম, বিভিন্ন ইন্টেলিজেন্স সংস্থা, আইবি, র, তন্ত্র মন্ত্র, হিলিং সায়েন্স, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক্স, সেখান থেকে আপনি গেন করতে পারেন। 9th হাউসের লর্ড যদি 11th থাকে, পিতার থেকে গেন করতে পারেন, ধর্মযাজক হতে পারেন, মন্দিরের পুরোহিত হতে পারেন, বিদেশে গিয়ে আপনার কোনো অর্থ আসছে, বিদেশে কোনো আপনার সম্পত্তি আছে, বা আপনার কোনো পূর্বপুরুষ বিদেশে থাকে, সেখান থেকে সে টাকা পাঠাচ্ছে, আপনি এখানে বসে বা ব্যবসা করে ডেভেলপমেন্ট করছে। যদি 10th হাউসের লর্ড 11th থাকে তাহলে আপনার দশম ভাবের লর্ড কি? আপনার কর্ম, যেটা আপনি করছেন, যেটা আপনাকে ভগবান নির্ধারিত করে দিয়েছে, সেই কর্মটাকে আপনি, এখানে বললাম না 10th হাউসে বৃহস্পতি, গত লাস্ট ভিডিওতেই বলেছি 10th হাউসে বৃহস্পতির 3টে ট্যালেন্ট থাকে, মাল্টি ট্যালেন্ট কিন্তু 10th হাউসেও তা পাওয়া যায়। এই 10th হাউসে বৃহস্পতি যখন 11th থাকবে, দশমপতি যদি একাদশে থাকে, তাহলে দশমপতি যখন একাদশে থাকবে তাহলে দশমের ঘর থেকে যা যা কারকতা আছে, সাকসেস প্রথম হচ্ছে সাকসেস, তারপর হচ্ছে নেম, তারপরে ফেম। আপনি কোনো একটা জায়গায় উচ্চ পদে বসে গেলেন, একবার যদি কাউন্সিলর হতে পারলেন ঠাকুরের দয়া, জয় জগন্নাথের নাম করে, ব্যাস আপনার 5 পুরুষ বসে খাবে। যদি একবার বিধায়ক পদ পেয়ে গেলেন 5 বছরের জন্য, 5 পুরুষ বসে খাবে, সবই 5-এর গল্প। 12th হাউসের লর্ড যদি আপনার একাদশে থাকে তাহলে আপনি বিদেশের সংক্রান্ত, মেন্টাল অ্যাসাইলাম, হসপিটাল, নার্সিংহোম, ওষুধের দোকান,
চ্যারিটেবল ট্রাস্ট, সেখান থেকে গেন করতে পারে। 11th হাউস হচ্ছে এমনই একটা জায়গা, মাল্টি ট্যালেন্টেড, মাল্টি রিসোর্স, মাল্টি অর্গানাইজেশন, মাল্টি রিলেশনশিপ হচ্ছে 11th হাউসের ব্যাপার। তো 11th হাউসকে আপনারা যদি ভালো রাখতে চান তাহলে আপনি দেখুন এবার আপনার নবতারা চক্রটা খুলে যে বৃহস্পতি আপনার কোথায় বসে আছে। যদি কোনো কারণে খারাপ থাকে তাকে ভালো করতে হবে। গ্রহকে আমরা কি ভালো করতে পারি? একাদশে বৃহস্পতিকে কি দ্বাদশে পাঠিয়ে দেওয়া যায়? না দ্বাদশের বৃহস্পতিকে একাদশে পাঠাতে হয়। যদি নেগেটিভ ফল দেয় তাহলে আমাকে প্রথম, আমার কাছে যদি কোনো রামশ্যাম যদুমধু আসে, একাদশে বৃহস্পতি বসে আছে, দেখা যাচ্ছে তা সত্ত্বেও খারাপ ফল দিচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই কোনো অশুভ গ্রহ, বা একাদশে বৃহস্পতির ওপর হয়তো রাহুর দৃষ্টি আছে, সঙ্গে শুক্রেরও দৃষ্টি আছে, হতে পারে। যার যেমন ন্যাটাল চার্ট সে অনুযায়ী তো তার হবে। তো একাদশে বৃহস্পতিকে নিয়ে ঘাবড়াবার কিছু নেই। বৃহস্পতি যেখানেই বসে স্থান কারকত্ব নাশম, এটা বৃহস্পতির একটা 50% রুলস রেগুলেশন, আমি মানি কি মানি না। তা আপনি যদি একাদশ ভাবটাকে ঠিকমতো না করেন, আপনি যদি জেদ ধরে বসে থাকেন, আপনি যদি মনে করেন না আমি এটা করবই, কিন্তু বৃহস্পতি বলছে না এটা করো না, এটা তোমার পক্ষে ক্ষতি হবে, ওখান থেকে সরে আসুন। কেন আপনার যদি লগ্ন যদি ডগমগ ডগমগ করে তাহলে আপনি গেন করবেন কোথা থেকে? একাদশ ভাবের গেনটা আপনি কোথা থেকে করবেন? আপনার সুপ্ত মনোবাঞ্ছা কী করে পূর্ণ হবে? আপনার উপাচারের স্থানে তো খরচা বেড়ে যাবে। কারণ একাদশ ভাব তো কোনো ধর্মত্রিকোণেও পড়ছে না, মোক্ষ ত্রিকোণেও পড়ছে না, কেন্দ্রপতিও হচ্ছে না। কিন্তু একাদশ ঘরের অনেক গুণ থাকতে পারে যদি এখানে আপনার বৃহস্পতিদের ডিগ্রিটা খুব ভালো পায়। আর যদি ওই 5টা ঘরের মধ্যে পড়ে তাই তো নিশ্চয়ই ভালো ফল দেবে। ভালো ফল দেওয়ার জন্যই দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে এসেছেন, জন্মছকে আছে। সে যে ঘরে আছে সেই ঘরে তাকে সুস্থভাবে থাকতে দিন, তার ডিসিশন আপনি মেনে নিন, তার জ্ঞান আপনি শুনে নিন। আমি যে কাজটা করছি, আমি কি করছি? আমি আপনাদের আমার অর্জিত জ্ঞান বা অর্জিত শিক্ষা, গুরু প্রদত্ত যে জ্ঞান, সেটা আপনাদেরকে আমি দান করছি। কারণ আমি তো একটা কাজ করছি। আমি যদি এখানে বসে, এই মন্দিরে বসে আমি যদি ফেক ভিডিও বানাতাম, আমি যদি আপনাদেরকে ওই টোটকা বাবা বা ফুটকা বাবা বা মোটকা বাবার মতো ভুলভাল টোটকা বলে যেতাম, এবং সেটা করলে আপনার কোনো কাজেও লাগবে না। এই জন্য আমি কোনো প্রতিকার বা টোটকা কেন বলি না? কারণ কারো রাশি এক, লগ্ন আর এক, নক্ষত্র এক, তার গোত্র দেখতে হবে, তার ন্যাটাল চার্ট দেখতে হবে, তার 6th হাউস দেখতে হবে। আমি যখন কোনো টোটকা বলবো সবার আগে কোন ঘরে এফেক্ট হবে টোটকা, এটাই তো। এই যে টোটকাগুলো যারা দিচ্ছে তাদেরকে একবার জিজ্ঞেস করবেন তো যে আপনারা তো এত টোটকা দেন, টোটকাটা কোন ঘরে এফেক্ট করে? টোটকারও তো একটা এফেক্ট আছে। ডাক্তার যখন ওষুধ দিল, ওষুধটা আপনি কোথা দিয়ে ঢোকাবেন? মুখে, নাক দিয়ে না চোখ দিয়ে? আপনি তো মুখ দিয়ে ঢোকাবেন। যদি মুখ দিয়ে ঢোকাবার পজিশন না থাকে তখন চ্যানেল করে দেয়, যখন খারাপ পজিশন চলে যায় তখন রাইস টিউব দিয়ে দেয়। কিন্তু আপনার ওষুধটা নিয়ে আপনি জল দিয়ে তো মুখ দিয়ে গিলে খাবেন। টোটকাটা দিলে কোন ঘরে কাজ করবে? 6th হাউস। কারণ ওইখানেই আপনার যত রকম জাদু টোনা বিদ্যা, যন্ত্র মন্ত্র তন্ত্র, গুপ্ত শত্রু, হ্যান ত্যান সব কিছু ষষ্ঠ ঘরে আছে। 6th হাউসও কিন্তু ভীষণ ভালো ঘর। ওখানে শত্রু, ওখানে রোগ ঋণ রিপু, ওখানেই আপনার উন্নতির যা চাবিকাঠি। কারণ ষষ্ঠ ঘরকে কোনো মতে বাদ দিলে যাওয়া যাবে না। কারণ ষষ্ঠ ঘরে যদি কোনো কারণের কোনো নেগেটিভ গ্রহ থাকে, কেতু রাহু থাকে, যদি একা থাকে, ওই ঘরের মানুষের সাথে আপনি কোনো দিন পেরে উঠবেন না। যার ষষ্ঠে একা কেতু এবং রাহু বসে আছে, আপনি কোনো দিন তার সাথে পাঙ্গা নিয়ে পারবেন না। এটা আমি বলে রাখছি। আপনি মিলিয়ে দেখবেন, একা যদি কেতু থাকে, যদি কোনো কারণে তার উপর যদি বৃহস্পতি দেবের আশীর্বাদ হলো বা মঙ্গলের আশীর্বাদ এলো, তাহলে তো আরও ভয়ঙ্কর হয়ে যাবে সেই কেতু। সাময়িক সে বিপদে পড়বে, কিন্তু তাকে, সে যখন বিপদ থেকে উঠে দাঁড়াবে তার শত্রু কিলবিল কিলবিল করবে সামনে, মৃত অবস্থায় পড়ে থাকবে। তাকে সেটা দেখতে হবে। শত্রু হন্তা যোগ তৈরি হয় আপনার ষষ্ঠ ঘর থেকে। ষষ্ঠ ঘরে কেতু থাকলে, রাহু থাকলে আপনি অজাত শত্রু। আপনার শত্রু যত থাকবে তত নিধন হবে, আর শত্রু না থাকলে আপনি জীবনটাকে বুঝতেই পারবেন না যে আপনি কে। তো ষষ্ঠ ঘরেরও গুরুত্ব আছে, ওই জন্য আমি টোটকা দিতে চাই না। কারণ কার কোনটা 6th হাউস? 6th হাউসে তো কারোর রবি থাকতে পারে, তো এমনি তুঙ্গস্থ 6th হাউস। তো সুতরাং টোটকা যে দেওয়া হয় সেটা আমরা ষষ্ঠ ঘরকে উদ্দেশ্য করে দিই। তো ষষ্ঠ ঘরের কারো কথা যদি ভালো না হয়, ষষ্ঠ ঘর যদি কোনো কারণে লগ্নকে এক্সপেক্ট করে দেয়, লগ্নে ষষ্ঠ ঘরের কোনো গ্রহ যদি আপনার লগ্নে পড়ে থাকে, 6th হাউসের লর্ড যদি লগ্নে থাকে, তাহলে কিন্তু ডিস্টার্ব হবে। 6th হাউসের কোনো লর্ড আছে নিশ্চয়ই,
রাহুকেতু বাদ দিলে রাহুকেতু আচমকা এসে বসে পড়ে, কিন্তু 6th হাউসের লর্ড আছে। সে যদি কোনো কারণে লগ্নে চলে আসে তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, টোটকা পরবর্তীকালে হোটকা হয়ে যেতে পারে। সুতরাং ওইসব টোটকা শুনে লাভ নেই। ভালো জ্যোতিষ দিয়ে ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ করে নিজের জীবন চাবিকাঠি করুন। কেউ কারোর ক্ষতি করতে পারে না, যদিও করে থাকে সেটা সাময়িক, কিন্তু সেই ক্ষতিটা যে করছে তার যে চরম ক্ষতি হবে সেটার জন্য তাকে দিন গুনতে হবে, টুডে অন টুমোরো, তাকেও কিন্তু একদিন গাড্ডায় পড়তে হবে। আপনি অন্যের জন্য 4 ফুট গর্ত খুঁড়ছেন, তার পেছনে দেখুন আপনার জন্য একজন 3 ফুট অলরেডি খুঁড়ে রেখে দিয়েছে। ওইটা খোঁড়া হয়ে গেলেই আপনি আবার ওই গর্তটা এসে পড়বেন। নিউটনের 3rd ল। তো একাদশে বৃহস্পতি নিয়ে অনেকটা বড় অনুষ্ঠান হলো। এবার আপনাদেরকে দেখতে হবে যে আপনার বৃহস্পতি কী অবস্থায় আছে, একাদশ ঘর আপনার কোন ঘরটা পড়ছে, আপনার লগ্নের লর্ড লগ্নপতি কী অবস্থায় আছে, নক্ষত্রাধিপতি কী অবস্থায় আছে, কোনো অশুভ গ্রহ দ্বারা একাদশ ঘর পীড়িত কিনা, বা এক্সল্টেড কিনা, বা ডেবিলিটেড কিনা, বা একাদশে বৃহস্পতি রেক্টোরেট কিনা। আমি কিন্তু মার্গী বৃহস্পতির কথা বললাম। এবার রেক্টোরেট বৃহস্পতি নিয়েও একটা আলাদা ভিডিও করব, যে বৃহস্পতি বিভিন্ন ঘরে রেক্টোরেট হলে তার কী ফল হতে পারে, রেক্টোরেট বৃহস্পতির জন্মকালীন ফল কী হতে পারে তার উপরও একটা ভিডিও আসবে। নমস্কার, সবাই ভালো থাকবে।